সবাই এরকম আছো তো যে আগের ক্লাস করেছো, এরকম কেউ আছো যে আগের ক্লাসটা করোনি, আগের ক্লাসে জয়েন করতে পারোনি, এরকম কেউ ছিলে? প্রত্যেকে কম স্যার বেশি আমি আগের করিনি আগের ক্লাসটা। আগের ক্লাসটা করোনি। আচ্ছা আচ্ছা। তো দেখো, আগের ক্লাস যারা স্যার আমি করোনি একদিন late- তুমি পরে জয়েন করেছো। আচ্ছা দেখো, পরীক্ষা খুব বেশি দিন হয়তো দেরি হবে না, ঠিক আছে? 2 মাসের মধ্যে, 2 মাস বা 2 মাসের জাস্ট পরেই এক্সাম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? ফর্ম ফিল আপ হবে এবং তার সাথে সাথে কিন্তু এক্সাম হয়ে যাবে। অর্থাৎ মানে যা দেরি হয়েছে হয়েছে, আর কিন্তু দেরি একদমই করা যাবে না। ওকে? তো ফলে রেগুলার বেসিসে কিন্তু সবাই সমস্ত ক্লাসগুলো কিন্তু করবে। ওকে? তো যাই হোক, আগের ক্লাস যারা করনি তাদের জন্য একটু বলে দিই। আমরা আগের ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের যে মনোবিজ্ঞান। তো মনোবিজ্ঞান পড়ানোর সময় আমরা কি করব না করব, মানে শিশুকে বুঝবো, বোঝার সময় শিশুকে কারোর সাথে কোনো কম্পেয়ার করব না বা তাকে বোঝার চেষ্টা করব, মানে আসল কথায় আমাদের নিজেদের প্রত্যেককে একজন মনোবিজ্ঞানী হতে হবে, তাই তো? সেই কথাটাই আমরা আগের দিন বলছিলাম। এবার ওখান থেকে কিছু প্রশ্ন আসে, আমি পরের দিন আলোচনা করব কয়েকটা জিনিস, দুটো চ্যাপ্টার হয়ে গেলে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে, মানে যেটা হচ্ছে গ্রোথ আর ডেভেলপমেন্ট। ওকে? এটা তোমরা কম বেশি হয়তো বিএড বা ডিএলএড যারা করেছো তারা এই চ্যাপ্টারটা পড়েছো। এরকম নয় যে নতুন কোনো জিনিস, আইনস্টাইনের থিওরি, সেরকম কোনো ব্যাপার নয়। যা তোমরা পড়বে, যা জিনিস পড়বে সব কিন্তু কম বেশি সেম। আগে যেগুলো পড়েছো সেই জিনিসই পড়বে, এবং প্রত্যেকটা মানে সময়ের সাথে সাথে এগুলো কি হয়, রিয়েলাইজেশন আমাদের করতে হয়। খুব সিম্পল জিনিসগুলো দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি সব, তারপরে আমি নোটস তোমাদের সেন্ড করে দেবো। রিডিং পড়লে আরো বেটার হবে। ওকে? প্রথম কথা যে বৃদ্ধি, যেটাকে আমরা গ্রোথ বলি। গ্রোথ ব্যাপারটা কি? কোনো শিশু বলো বা মানুষ বলো বা যা বলো, পশু বলো, সবারই তার দেহের আকার আয়তন বৃদ্ধি পায়, বয়সের সাথে সাথে ওজন বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধি পায়। এগুলো হয় কি স্বতঃস্ফূর্ত। মানে তুমি যদি চাও যে হ্যাঁ আমার লম্বায় আমি প্রচুর বেড়ে যাব, সেটা কি তুমি পারো? নিশ্চয়ই নয়। এবং সেটা স্থায়ী পরিবর্তন হয়, এরকম নয় তুমি লম্বায় বেড়ে যাবে, হঠাৎ তোমার মনে হলো তুমি একটু ছোট হয়ে যাবে, এরকম তো নিশ্চয়ই নয়। ফলে সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে তোমার আকার আয়তন ওজন উচ্চতা এগুলো কিন্তু পরিবর্তন হবেই। সেটাই হচ্ছে বৃদ্ধি। মানে ছোটবেলায় তুমি ইট্টুসা সা, বড় হলে ইত্থুসা হো গিয়া, মানে কম ছোট ছিলে তারপরে বড় হয়ে গেল, সেটা হচ্ছে বৃদ্ধি। কিন্তু বিকাশ এর সম্পূর্ণ ডিফারেন্ট। বিকাশ মানে কি? যখনই তোমার দৈহিক এবং মানসিক ক্ষমতা বৃদ্ধি পাবে, তার সাথে সাথে তোমাকে কি করতে হবে, জটিল থেকে জটিলতর কাজ সম্পাদন করতে হবে। মানে ছোটবেলায় তুমি কি করতে, যে তুমি যখন বিশেষ করে দেখো, এটা আমি সবসময় মেয়েদের ক্ষেত্রে একটা বলি, তার মানে এরকম না যে অন্য কিছু বলছি, ঠিক আছে? মেয়েরা দেখবে বেশিরভাগ আজকের দিনে মেয়েরা বিয়ের আগে কি করে, জলটা গড়িয়েও খায় না, ঠিক আছে? আর ছেলেরা কিন্তু বিয়ের আগে থেকেই কিন্তু কাজকর্ম করে, বিশেষ কারণে হয়তো মেসে থেকেছে বা বিভিন্ন জায়গায় ঘরে কাজকর্ম কিন্তু মাকে হেল্প করেছে। মেয়েরা একদমই বেশিরভাগ কিন্তু মায়েদের হেল্প করে না আজকের জেনারেশন, ঠিক আছে? যারা মেয়েরা আছো, এটা নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স নিজেরাই জানো, ঠিক আছে? নিজেরা কতটা মায়ের হেল্প করেছো। যদি কারো ভাই থাকে দেখবে ভাই অনেকটা কিন্তু কাজ করে। এবার অনেকের ক্ষেত্রে আবার হয় না, অনেকের ক্ষেত্রে মেয়েরাও করে বা ছেলেরা করে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আজকালকার দিনে কিন্তু ছেলেরাই বেশি কাজকর্ম করে। মেয়েরা কিন্তু কাজকর্ম করে বিয়ের পরে গিয়ে করে। এবার ব্যাপারটা কি? ব্যাপারটা হয় ছোটবেলায় বা কম বয়সে যখন ছিলে তখন তুমি বেশি জটিল কাজকর্ম করোনি, কিন্তু যত তোমার বয়স বেড়েছে তোমাকে জটিল কাজকর্ম করতে হয়েছে, ভীষণ কমপ্লিকেটেড ডিসিশন নিতে হয়েছে, বিভিন্ন জটিল তোমাকে কাজ করতে হয়েছে। তার মধ্যে মানসিক কাজের কথা বলা হচ্ছে, শারীরিক কাজের কথাও বলা হচ্ছে। ছোটবেলায় তুমি হয়তো কিছু একটা জিনিস, ছোট জিনিস তুলতে, এখন তোমাকে বড় জিনিস তুলতে হচ্ছে। ছোটবেলায় তুমি কোনো ঝামেলা পোয়াতে না, এখন তোমাকে রাজ্যের ঝামেলা পোয়াতে হচ্ছে। ঘরের ঝামেলা, বাইরের ঝামেলা, এক্সট্রা ফোনের ঝামেলা, আর তার বন্ধুত্বের ঝামেলা, সম্পর্কের ঝামেলা, কত রকমের ঝামেলা, সবকিছু নিয়ে আমাদের চলতে হয়। ফলে কি হয়, তোমাকে সেই ঝামেলাগুলোকে ব্যালেন্স করতে জানতে হয়। কোন ঝামেলাটা আগে আগে মানে আগে মেটাবে, কোনটা পরে মেটাবে। তার মানে তোমাকে সেটা ডিসিশন নিতে হবে, সেটা কিন্তু অর্জন করতে হবে। এই জন্য এই জিনিসটাকে আমরা পরে পড়বো, পরিণমন বা ম্যাচুরেশন আমরা পড়বো। সেটাকে আমরা কিন্তু পরিণমন বলছি। মানে বিকাশ আর পরিণমন কিন্তু আলাদা ব্যাপার না। একটু পরেই হবে। পরিণমন কিন্তু একই জিনিস। বিকাশ হলেই তোমার বিকাশ যে পদ্ধতিতে হয় সেটাকে আমরা পরিণমন বলে থাকি। অর্থাৎ বৃদ্ধি মানে তোমার দৈহিক বিকাশ হচ্ছে, লম্বায় বাড়ছো, ওজনে বাড়ছো, উচ্চতায় বাড়ছো। বিকাশ মানে
তোমার মানসিক ক্ষমতা বাড়ছে। লম্বায় যেমন বাড়ছো তার সাথে সাথে তোমার কাজ করার যে স্কিল সেটা বৃদ্ধি পাচ্ছে। তুমি আরো সহজ থেকে জটিল কাজ করছো। ঠিক আছে? এবার এই যে বিকাশটা হয় সেটা কিন্তু জীবনব্যাপী হয়। মানে সারা জীবন তুমি যতদিন থাকবে ততদিন তোমার বিকাশ হবে। অর্থাৎ এটা একটা কি হবে? ধারাবাহিক প্রক্রিয়া হবে। ঠিক আছে? কনস্ট্যান্ট এটা বাড়বে। মানে ছোটবেলায় যেমন ছিল এরকম নয় যে আমার যা বিকাশ হওয়ার 18 বছর পর্যন্ত হয়ে গেছে। আমার যা বিকাশ হওয়ার 30 বছর পর্যন্ত হয়ে গেছে। তারপরে আমার কোনো বিকাশ হয়নি। এটা সম্পূর্ণ ভুল কথা। তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি শিখবে আর ততদিন তোমার বিকাশ হবে। তুমি 30 বছর বয়সে অনেকে দেখবে কেউ 60 বছর বয়সেও কি হয়? সে কোনো একটা ব্যবসা শুরু করে। তোমরা হয়তো জানো কি জানো না? KFC যে স্টার্ট করেছিল, ঠিক আছে? তার যখন স্টার্ট করেছিল তখন তার এজ ছিল 70 70 বছর বয়সে সে KFC স্টার্ট করেছিল। জানো কি জানো না আমরা যাই হোক এইসব জিনিসগুলো হয়তো তোমরা জানো না। তো এটা কোনো ব্যাপার নয় যে তুমি ছোটবেলা থেকেই তোমার বিকাশ হবে এরকম ব্যাপার নয়। তোমার যে বয়সে মনে হবে তুমি সেই বয়স থেকে এটা স্টার্ট করতে পারো। যেকোনো জিনিস, ঠিক আছে? অর্থাৎ এরকম নয় যে স্যার আমার বয়স চলে গেছে আমি কিছু করতে পারবো না। আমি আমার বয়স পেরিয়ে গেছি এরকম কোনো ব্যাপার না। যে মুহূর্তে তোমার মনে হবে সেই মুহূর্তেই থেকেই কিন্তু তোমার বিকাশ শুরু হবে। ঠিক আছে? সেই রিয়ালাইজেশনটাকেই বিকাশ বলা হচ্ছে। ওকে? অর্থাৎ বাকি বিভিন্নভাবে বলা আছে বিকাশ মানে বিশেষভাবে আকৃতির পরিবর্তন, কাজের উন্নতি সবকে আমরা বিকাশ বলি। তাহলে এটা আমাদের উন্নতশীল সামগ্রিক পরিবর্তন। শিশুর বৃদ্ধি এবং বিকাশ কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরকম নয় যে বৃদ্ধি আলাদা, বিকাশ আলাদা। ঠিক আছে? ব্যাপারটা কিরকম তোমাদের একটু বলি। যে একটা শিশু রয়েছে, সেই শিশুর কাছ থেকে তুমি যদি আশা করো যে একটা ছোট শিশু তার বৃদ্ধি হয়নি কিন্তু তার বিকাশ হয়ে গেছে, সেটা কখনো সম্ভব নয়। ঠিক আছে? কিন্তু বৃদ্ধি যদি হয় তাহলে কিন্তু তার বিকাশ হওয়াটা বাঞ্ছনীয়, হওয়াটা উচিত। ঠিক আছে? কিন্তু বৃদ্ধি হয়েছে মানেই তার বিকাশ হবে এরকম নয়। কিন্তু যদি বিকাশ হয় তার বৃদ্ধির কারণেই তার বিকাশ হবে। মানে আমরা যে ছোটবেলায় পড়েছিলাম সব ক্ষারকই ক্ষার এবং কিন্তু সব ক্ষার ক্ষারক নয়। কি বলেছিলাম আমি উল্টো বললাম সম্ভবত। সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। এটা পড়েছিলে? মনে আছে? যখন 9-10 এ পড়েছিলে? মনে পড়ে? হ্যাঁ স্যার, মনে পড়ে। হ্যাঁ, কেমিস্ট্রিতে পড়েছিলাম। কেমিস্ট্রিতে হ্যাঁ স্যার। পড়েছিলাম। খুব সুন্দর একটা কথা ছিল যে ক্ষারকের সঙ্গে যদি জল মিশিয়ে দিই তাহলে ক্ষার হয়ে যাবে। ঠিক আছে? তার মানে ক্ষার তৈরি করতে গেলে তোমাকে ক্ষারক তার সঙ্গে জল মেশাতে হবে। তাহলে ক্ষারক অবশ্যই একটা ক্ষার তার মধ্যে থাকবে। সেরকম বৃদ্ধি আর বিকাশের মধ্যে কিন্তু এরকম সম্পর্ক রয়েছে। মানে বিকাশ হওয়া মানে তোমার কিন্তু বৃদ্ধি হয়েছে বলেই বিকাশ হবে। কিন্তু বৃদ্ধি হয়েছে মানেই যে তোমার বিকাশ হয়ে যাবে এরকম ব্যাপার না। ঠিক আছে? আশা করি বোঝা গেল। মানে বৃদ্ধি তোমার যত বয়স বাড়বে তোমার কিন্তু বৃদ্ধি হবেই। কিন্তু বিকাশ হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে? অনেকেই দেখবে বয়সে বেড়ে গেছে, লম্বায় বেড়ে গেছে, বুদ্ধি সেই মানে বলদের মতো। ঠিক আছে? এরকম অনেক মানুষ রয়েছে। কি বলল? শুনলে কোনো অসুবিধা নেই, তাই তো? অর্থাৎ বিকাশ সবসময় নিরবিচ্ছিন্ন ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া। মানে কিছু মানুষের বিকাশ হয়, কিছু মানুষের হয় না। জীবনব্যাপী নিরবিচ্ছিন্ন বিকাশ কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? এবার কত ধরনের বিকাশ হয় দেখো। ঠিক আছে? বিকাশ দেখলেই দেখবে এত ধরনের বিকাশ হয়। ঠিক আছে? জেনারেলি সাধারণত বিকাশ ৪ ধরনের আমরা বলে থাকি। ঠিক আছে? কিন্তু মানে চাইল্ড সাইকোলজি বা এই সাইকোলজির দিক থেকে বিকাশ কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। আমি সব আলোচনা করে দেবো একটু, একটু করে। প্রথমত যেটাকে আমরা বিকাশ বলি সেটাকে বলি তার দৈহিক বিকাশ। মানে একটা শিশু দৈহিকভাবে তার কতটা বিকাশ হয়েছে। প্রথমে শিশুর কিছু বাহ্যিক বিকাশ হয়। বাহ্যিক বিকাশ মানে এই নাকটা ছোট ছিল নাকটা বড় হলো, কানটা ছোট ছিল কানটা বড় হলো। আবার আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গেরও কিন্তু বিকাশ হয়। তার হৃৎপিণ্ড প্রথমে ছোট ছিল তারপর বড় হয়েছে হয়। উচ্চতা কম ছিল বেড়েছে, ওজন কম ছিল বেড়েছে, শারীরিক কাঠামো সেটারও বেড়েছে এবং স্নায়ুতন্ত্র মানে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম তার মানে নার্ভাস সিস্টেম সেটাও কিন্তু বেড়েছে। রেসপিরেটরি সিস্টেমের বাংলা মানে কি বলো দেখি? ইংলিশটা কতটা জানো? স্যার, শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস মানে আমাদের শ্বাসতন্ত্র। ঠিক আছে? আর স্নায়ুতন্ত্রকে বলা হয় নার্ভাস সিস্টেম। নার্ভ যুক্ত আছে নার্ভাস সিস্টেম। আর হৃৎপিণ্ডে যে রক্ত যায় মানে রক্ত যাওয়া আসা করে সেটাকে কি সিস্টেম বলা হয়? সেটা স্যার ব্লাড সার্কুলেশন বলে তো। ব্লাড সার্কুলেশন সিস্টেম। ঠিক আছে? রক্ত সংবহন তন্ত্র। ওকে? ভেরি গুড। ইংলিশটা একটু মাথায় রাখবে। ওকে? তাহলে এইভাবে আমাদের দৈহিক বিকাশ হয়। আবার কিছু মানসিক বিকাশ হয়। মানসিক বিকাশ মানে ভীষণ সিম্পল ব্যাপার। প্রথম কথা চিন্তা করা।
ছোট বয়সে দেখো আমরা বেশি চিন্তা করতাম না। এখন কি করি? প্রচুর চিন্তা করি। এই কি হয়ে যাবে? আমার সাথে কি হবে? আমার সাথে কেন হলো? প্রচুর আমরা চিন্তা করি। আমরা কল্পনা করি। এইটা হবে, না হবে সেটা। কিছু সৃজনশীল বিকাশ আমরা করে থাকি। সৃজনশীল বিকাশ মানে ক্রিয়েটিভ চিন্তাভাবনা। যে আমি একটা এরকম ব্যবসা তৈরি করব, সেই ব্যবসা এরকম হবে, এরকম হবে। একটা ক্রিয়েটিভ চিন্তাভাবনা। সেটা কি হবে? মানসিক বিকাশ হবে। মন তোমাকে আরো ডেভেলপ করবে। সেরকমভাবে চিন্তা হবে, কল্পনা হবে এবং সৃজনশীল বিকাশ হবে। কিছু হবে প্রক্ষোভিক বিকাশ। প্রক্ষোভিক বিকাশ বলতে রাগ। কম বয়সে দেখো তোমার প্রচুর রাগ ছিল। ঠিক আছে? যেমন ছোটবেলায় আমি প্রচুর রাগী ছিলাম। আমাকে যদি কেউ একটু রাগিয়ে দিত, মানে তার সাথে মারামারি লাগিয়ে দেব। একদম ছোড়াছুড়ি, মারামারি মানে আমার যে কাজিনরা রয়েছে, মামার ছেলে, মাসির ছেলে, ঠিক আছে? ছেলে বা মানে মানে যে ভাইরা রয়েছে বা বোনরা রয়েছে, প্রত্যেকেরই হাতে একটু আধটু দাগ আছে আমার কারণে। ঠিক আছে? পরিষ্কার কথা বলছি। মানে একটু আমাকে লাগিয়ে দিল আর আমি সঙ্গে, সঙ্গে গিয়ে নখ দিয়ে তার সাথে মানে মারপিট একদম। ঠিক আছে? কিন্তু যখনই একটু বড় হয়ে গেলাম 6-7 এ একটু যখন বুঝে গেলাম, তখন সেই রাগটা এমনই অন্য জায়গায় চলে গেল, তখন সম্পূর্ণ সেটা অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল। এখন তারা হচ্ছে যখনই দেখা হয় বলে, "আরে ছোটবেলায় তুই কি ছিলি? এখন তুই কেমন হয়ে গেছিস?" ঠিক আছে? তার মানে রাগ যেটা ছিল সেটা কন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখো ছোটবেলায় রাগী হওয়াটা একটু ভালো। কেন বলতো? ছোটবেলায় রাগ যদি কারো থাকে তাহলে তার মন ভালো। ঠিক আছে? এটা মাথায় রাখবে। এইজন্য অনেকে দেখবে একটা কথা ফ্র্যাঙ্কলি তোমাদেরকে বলছি। যে মানুষের রাগ বেশি তার মন ভালো। ঠিক আছে? তাই জন্য রাগ কি হয়? মানে কেউ যদি রাগের প্রকাশ করে, তার মানে সেটা যে খারাপ সেটা কিন্তু কখনোই না। ঠিক আছে? তো এটাকে পজিটিভ দিকে নেবে। কেউ যদি রাগ না দেখায়, তার মানে সে মনে, মনে কিছু প্ল্যান করছে। দিস ইস মোর ডেঞ্জারাস। ওকে? কি বললাম বোঝা গেল? তো समझदार को इशारा ही काफ़ी होता है। ওকে? তারপরে ভয়। ছোটবেলায় ভূতের ভয় থাকে, তাই তো? কম বেশি প্রত্যেকের ভূতের ভয় থাকে, এর ভয় থাকে, সাপের ভয় থাকে। আস্তে, আস্তে যত বড় হবে দেখো সেই ভয়গুলো কেটে যায়। কেউ আছো এখানে ভূতের ভয় পাও এখনো? ছোটবেলা মানে ছোটবেলার মতো এখনো? মেয়েরা বলবে নিশ্চয়ই পাই। তাই তো? আছে তো ভূতের ভয় না নেই? না স্যার হ্যাঁ নেই। স্যার। আছে তো? সূচনার মনে হয় রয়েছে। হ্যাঁ স্যার আছে। বৈশাখীর আছে। ওকে। হ্যাঁ, আমারও আছে ভূতের ভয়। রহিদা, হ্যাঁ হ্যাঁ একদম। স্যার আছে। ব্যাস। দেখো সবার দেখো মোটামুটি জয়িতা তোমাদের সবার ভূতের ভয়। থাকে। এটা কোনো ভুল ব্যাপার নয়। থাকে। ঠিক আছে? ভূতের মধ্যে হয়তো কি হয়, কেউ হয়তো কিছু ভয়ের কথা বলল। রাত্রেবেলা ঘুমের ঘরে ও বাবা! ভূতের মতো চলে আসছে। ঠিক আছে? এটা হয়। আমার যেমন 1% ও ভূতের ভয় নেই। কারণ আমি হচ্ছে রাত্রেবেলা এখন আর সম্ভব হয় না। মানে যখন মানে বিয়ের আগে, ঠিক আছে? তখন কি হতো প্রায়ই ভূতের হরর সিনেমা দেখে রাত্রে ঘুমোতাম। কোনদিন কোন সমস্যা হয়নি। 'কনজিউরিং' ঠিক আছে? 'রং টার্ন', 'ফাইনাল ডেস্টিনেশন' ঠিক আছে? 'অ্যানাবেলি' এইসব সিনেমাগুলো যদি দেখো মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? এবার রাত্রেবেলা যদি দেখো একা, একা হেডফোন লাগিয়ে তো আরো মাথা খারাপ। ঠিক আছে? তো মনে হবে যেন কোথায় আছি। তো আমার ওই ভয়টা নেই। ঠিক আছে? ছোটবেলায় একটু হতো হয়তো খেয়াল নেই। তারপরে ভালোবাসা। যে ছোটবেলায় যেভাবে ভালোবাসা ছিল এখন ভালোবাসার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে? তো এগুলো পরিবর্তন হয়। এই বিকাশ হয়। তার সাথে ঘৃণা। আমরা ছোটবেলায় একটা জিনিসে যতটা ঘৃণা করতাম যেভাবে এখন অন্যভাবে করি। হীনমন্যতা। ঠিক আছে? আমার মনে হয় আমি মনে হয় দেখতে খারাপ। সে মনে হয় দেখতে ভালো। তার চুলটাও মনে হয় আ স্ট্রেইট মানে ভালো। তার চুলটা কার্লি মানে ভালো। ঠিক আছে? লজ্জা। আমরা ছোটবেলায় যেই জিনিসে লজ্জা পেতাম এখন অন্য জিনিসে লজ্জা পাই। ঠিক আছে? এখন কেউ যদি কিছু মানে মানে বুঝতেই পারছো ওই আ হয়তো চুরি করেছো ধরে নিয়েছে। আগে যেটা মনে হতো লজ্জা এখন ও ধরেছে তো কি হয়েছে? আস্তে, আস্তে দেখো আমরা নির্লজ্জ হয়ে যাচ্ছি। ঠিক আছে? যাই হোক অনেক ব্যাপার আছে। সময়ের সাথে, সাথে বুঝবে। তারপরে কিছু হয় নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ মানে যত বয়স বাড়ে আমরা সঙ্গে, সঙ্গে ন্যায় অন্যায় ব্যাপারটা জানতে পারি। যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়। ঠিক আছে? দেখো, ন্যায় অন্যায় জানা মানেই যে ন্যায় অন্যায়ের প্রতিবাদ করব সেরকম কিন্তু নয়। আচ্ছা একটা কথা এমনি একটু বলি। আমি আজকে দেখলাম, তোমরা দেখেছো বিধানসভায় কি হয়েছে আজকে? খবর রেখেছো? কি হয়েছে বিধানসভায়? না স্যার জানি না। কেউ খবর রাখোনি? বিধানসভায় কি হয়েছে? মমতা ব্যানার্জি হ্যাঁ কি স্যার দেখলাম। হ্যাঁ স্যার। যা হ্যাঁ, দেখেছি স্যার। মারাত্মক বাজে ব্যাপার। ঠিক আছে? যাই হোক কি বলবো ৫ জন বিজেপি হচ্ছে বিধায়ককে সাসপেন্ড করেছে। অশোক দিন্দা আছে, অগ্নিমিত্রা পাল রয়েছে। আর বাকি যারা তার তো নামগুলো দেখেছিলাম অতটা খেয়াল নেই। মানে ম্যাডাম এমন কিছু বলেছেন যাই হোক আর কিছু বলার নেই। তো যাই হোক অনেকে বিভিন্ন রকম বলছে বিপদে মানে বিদায়ের ঘন্টা বেজে গেছে। কিন্তু আমার তো মনে হচ্ছে না যে বিদায়ের ঘন্টা বেজেছে। কারণ জনগণ তো একটু অন্য জিনিস না। যতদিন লক্ষ্মীর ভান্ডার চলবে ততদিন ম্যাডাম থাকবে কোনো অসুবিধা নেই। ঠিক আছে?
তো যাই হোক হ্যাঁ, এগুলো স্যার ওটার বিকল্প আছে। হুম, হুম। তো যাই হোক সেটা তো আলাদা ব্যাপার। তো ন্যায় অন্যায় দেখো সবাই জানে। কিন্তু সবাই ন্যায় অন্যায়টা বলতে পারে না। বা বললেও সেটা কার্যকরী হয় না। ঠিক আছে? তারপর উপকার অপকারের ব্যাপার রয়েছে। কেউ কারো উপকার করে, উপকার করলেও সে মানে তার সমস্যা, আর অপকার করলে বরং সে হয়। এটা দেখো এগুলো দেখে আমাদের সোসাইটিতে মনে হতে পারে যে দেখো কারো উপকার করে তো কোনো লাভ নেই। ঠিক আছে? অপকার করলেই বরং আছে। এবার এই জায়গায় দেখো বিভিন্ন রকমের মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। ঠিক আছে? যে দেখো অন্যায় করছে সে সমাজে উঁচু স্তরে যাচ্ছে। যে লোকের অপকার করছে সে সমাজের উঁচু স্তরে যাচ্ছে। তখন আমাদের মনে হচ্ছে কি অন্যায় বা অপকার করলেই সে সমাজে উঁচু জায়গায় যাচ্ছে। কিন্তু সেটা যখন মানে হয় আমরা এগুলো পড়াবো, এগুলো সম্পর্কে পড়াবো। সামাজিকরণ, সোশ্যালাইজেশন আমি এগুলোকে পড়াবো। আমি একটু, একটু করে বলে দিচ্ছি। ঠিক আছে? আমি ১ম এই পড়ানোর সময় বলেছিলাম, কখনো এরকম ভাবে ধরবে না যে এই চ্যাপ্টারটা স্যার এই চ্যাপ্টারটার মধ্যেই এটা আছে। এরকম নয়। যখন যেটা প্রসঙ্গ আসবে আলোচনার সঙ্গে, সঙ্গে সেটা করে নেবে। ঠিক আছে? তাহলে কি হবে যখন এট লিস্ট পড়বে, শেষ সময় যখন পড়বে সবগুলোই মাথার মধ্যে আসবে। যেমন একটা কথা এখানে তোমাদের বলে দিই। এটা পরের চ্যাপ্টার রয়েছে। তখন আমি হয়তো স্কিপ করে দেব। তখন আর বেশি এক্সপ্লেন করব না। অনেক সময় দেখবে অন্যায় যদি কেউ করে সে দেখো সমাজে উঁচু স্তরে চলে যায়। তখন তোমাদের কি মনে হয়? দেখো সেই চিটিংবাজি করলো বলে দেখো সে সমাজে ভালো জায়গায় করছে। এবার দেখো সে যখন ধপাস করে পড়বে নিচে তখন আমরা কি করি? বেশ হইছে। সে অন্যায়টা করেছিল বলেই দেখো তার সাথে এরকম হয়েছে। এই যে যারা হচ্ছে টিচার হয়েছিল, ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছিল। তারা দেখো ১০ বছর পরে তাদের চাকরি চলে গেল। তাহলে যখন পেয়েছিল তখন আমরা দেখেছি দেখো ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তখন তোমরা অনেস্টলি বুকে হাত দিয়ে বলো, তোমাদের একবারও মনে হয়নি টাকা দিয়ে চাকরি পাই? চেষ্টা করোনি? মানে নিজেদের মন থেকে। করোনি আলাদা কথা। কিন্তু মনে কি একবারও হয়নি যদি টাকা থাকতো আমিও ঘুষ দিয়ে চাকরি পেতাম? ১০ বছরের মধ্যে একবারও মনে হয়নি? মনে হয়েছে প্রত্যেকের? হয়েছে তো না হয়নি? হ্যাঁ কি না বলো? কোনো সমস্যা নেই। হয়েছে? দেখো এখানেই বলার সাহস হলো না। ঠিক আছে? আমি এটা বলতে পারি যতজন ক্লাস না, না করছো হয়নি, হয়। হয়নি। হয়েছে স্যার। কোনো হ্যালো। কথা বললে আমি 22 না 23 সালে মনে হবে কি করে স্যার? স্যার আমরা এক্সামই দিন তার মধ্যে কোথা থেকে মনে হবে ছোটবেলায় একটু মনে প্রাইমারি হতো দিয়েছি কিন্তু মনে হয়নি না এসব। স্যার, আমি দিয়েছি এক্সাম কিন্তু আমার মনে হয়নি। কারণ আমি জানতাম কোনো না কোনো দিন ধরা পড়লে একেবারে পুরো কেস খেয়ে যাবে। অতএব অসৎ পথে আমি যাব না। একদম। যদি এই আমাদের এখান কিছু কোনো থেকে মনে হতো এক্সামই দিইনি। হ্যাঁ, একদম। এবার এখানে দেখো ব্যাপারটা কিরকম? মানুষের মনে কখনো হয়, কখনো হয় না। এবার এই জায়গাতে যারা দেখো করেছে, আবার অনেকে করেনি। মনে হওয়াটা দেখো আমাদের ক্ষেত্রে কি হয়? কোনটা ঠিক আছে আমি আর খুব বেশি ভেতরে যাব না তাহলে পড়াশোনার টপিক থেকে হয়ে যাবে। তো এটা মনে আসাটা অস্বাভাবিক কিছু না। হতেই পারে মনে। ঠিক আছে? কিন্তু তুমি করোনি সেটাই ব্যাপার। ব্যাপারটা সেখানে যখন হয়েছে তখন মনে হয়েছিল যে হ্যাঁ, অন্যায়টা। কিন্তু অ্যাকচুয়ালি ওই যে ব্যাপারটা কি? প্রত্যেকেরই অবস্থা চুরি করো, যাই করো একটা সময় কিন্তু ধরা তুমি পড়বে। তখন তোমার সারা জীবনের সম্মান কিন্তু ধুলির সাথে মিশে যাবে। ওকে? আর লাস্ট অফ অল বিকাশ যেটাকে আমরা বলছি সামাজিক বিকাশ যেখানে আমরা অভিযোজিত হই আমাদের অ্যাডাপ্টেশন হয় ওই যে ছোটবেলা থেকে আমরা অ্যাডাপ্ট হই যে কোন সময় কোন জিনিসটা করব ঠিক আছে সহানুভূতি কোনো জিনিসের মানে কোনো খারাপ জিনিস দেখলে আমরা প্রাণীর প্রতি সহানুভূতি হই বন্ধুর প্রতি সহানুভূতিশীল হই এবং সহযোগিতা কোঅপারেশন এগুলো আমাদের সামাজিক বিকাশের মধ্যে পড়ে ঠিক আছে অভিযোজন শিখি অ্যাডাপ্ট করি যে কোন সিচুয়েশনে কি করতে হবে কোন জায়গায় কিরকম সহানুভূতিশীল আচরণ করব আর সহযোগিতা ঠিক আছে এই ৫ টা হচ্ছে বিকাশের অন্যতম ভাগ। মানে যেগুলোকে প্রধান ভাগ বলে থাকি। ঠিক আছে? যদি বলে বিকাশের কতগুলো ভাগ এরকম প্রশ্নে থাকে না। যদি থাকে ৫ টা ভাগই বলবে। ঠিক আছে? এক্সট্রা কিছু বলার দরকার নেই। কিন্তু আরো অনেক জায়গায় অনেক রকম বিকাশের কথা বলা হয়েছে। ঠিক আছে? সেই বিকাশগুলো আমি দেখো বলছি আরো ৪ ধরনের বিকাশ রয়েছে। কিন্তু এগুলোকে ওইভাবে ভাগের মতো বলব না। স্যার ৪ টে তাহলে ৫ টার নিচে ৪ টে তাহলে ৯ টা বলব না। ৫ টাই বলবো। ওই ৫ টাই বিকাশ বলবে। বাকিগুলো টাইপ অফ এক রকমের বিকাশ। এটাও এর মধ্যে পড়ে। কিন্তু ওইভাবে আমরা ভাগ করব না। ঠিক আছে? যেমন প্রথমত হচ্ছে ভাষাগত বিকাশ। ল্যাঙ্গুয়েজ বা ভাষা কিন্তু সবসময় বিনিময়ের মাধ্যম। দেখো, এই যে আজকের দিনে আমরা কথা বলছি, তুমি যে কথাটা বললে সেই কথার মাধ্যমে তোমার ভাষার মাধ্যমে কিন্তু কি হচ্ছে? তোমার ভাব বিনিময় হচ্ছে। মানে তুমি কি ভাবছো সেটা তুমি প্রকাশ করছো। এই যে দেখো এক্সামের সময় ইন্টারভিউ নেওয়া হয়। ঠিক আছে? এবার ইন্টারভিউ মানে এরকম নয় যে টেটের ইন্টারভিউ, স্কুল সার্ভিসের যে কমিশনের সেই ইন্টারভিউ এর কথা বলছি না। এটা বেকার জিনিস। এটা হচ্ছে সেটিং করার জায়গা। পরিষ্কার কথা। এইসব যে ইন্টারভিউ হয়
এখানে সেটিং হয় বাবু তুমি কত দিতে পারবে, তুমি কত নিতে পারবে। ঠিক আছে? এই কথা নিয়ে এই জন্য ইন্টারভিউ হয়। এখানে ইন্টারভিউ এর কোনো গুরুত্ব নেই, কোনো কাজের নেই। অ্যাকচুয়ালি যে ইন্টারভিউ হয় সেটা যারা ইউপিএসসি তে দেয়, যারা আইএএস দেয়, তাদের ইন্টারভিউ হয়। ডব্লিউবিসিএস দেয়, সেখানে অ্যাকচুয়ালি ইন্টারভিউ হয়। কেন হয়? তুমি কি ভাষা চয়েস করছো। ঠিক আছে? যেমন তোমাদের একটা এক্সাম্পল বলি। ঠিক আছে? সাপোজ তুমি এক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছো। ঠিক আছে? ইন্টারভিউ দিতে গিয়েছো। খুব ভালো করে মন দিয়ে কথাটা শুনবে। তারপরে বলবে। হুম? ইন্টারভিউ দিতে গিয়েছো। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সেখানে যে টিচার রয়েছে, যেখানে যে ইন্টারভিউয়ার রয়েছে, সে তোমাকে প্রশ্ন করলো। কোনো একজন মেয়েকে প্রশ্ন করলো যে, "আর ইউ এ প্রস্টিটিউট?" কোনো একটা মেয়ে ইন্টারভিউ দিতে গিয়েছে, তাকে প্রশ্নটা করলো। স্বাভাবিকভাবে একটা মেয়ে কি উত্তর দেবে? কি উত্তর দেবে? আপনি আমাকে এমন কি করে বললেন? আপনি আমাকে অপমান করলেন? জানেন আমি আপনার কি করতে পারি? হ্যান-ত্যান ভাবে বিভিন্নভাবে বলবে বা অপমান করবে বা চুপ করে থাকবে। এরকমই তো করবে। এবার কেউ একটা তোমাকে প্রশ্ন করলো, তোমরা কি উত্তর দেবে? অন্য কেউ কি এটার বাইরে কি কেউ উত্তর দেবে? মানে কোনো উত্তর রয়েছে? এর বাইরে কি কেউ উত্তর দিতে পারবে? যে এটার কোনো উত্তর আছে তোমাদের কাছে? নো বলবে। হয়তো নো বলবে, অথবা তার সঙ্গে বলবে যে, "না, আপনি আমার সাথে এভাবে কি করে কথা বলতে পারেন? আপনি আমাকে এই বললেন, এই বললেন।" এরকম একটা ইন্টারভিউতে একটা প্রশ্ন করেছিল একটা মেয়ে। সে মেয়েটাকে উত্তর দিয়েছিল জানো? সেই মেয়েটা উত্তর দিয়েছিল, সরি, একটু ভুল বললাম। তাকে প্রশ্ন করেছিল যে, "ইস ইউর মাদার প্রস্টিটিউট?" তাকে বলেনি, সরি। তাকে জিজ্ঞেস করেছিল, "তোমার মা, ইস ইউর মাদার প্রস্টিটিউট?" তাহলে ভাবো, স্বাভাবিক যদি কোনো একটা মেয়ে বা সেটা সম্ভবত ছেলেকেই জিজ্ঞেস করেছিল, সে ছেলেটা কি করবে? বা ছেলে বলো মেয়ে বলো যাকে, সে তার মাথা গরম হয়ে যাবে। আমার মায়ের সম্পর্কে স্যার আপনি কি করে এসব কথা বলতে পারেন? রাগ হবে। সেই ছেলেটা কি উত্তর দিয়েছিল? তখন সে বলেছিল, "ইয়েস, মাই মাদার ইজ এ প্রস্টিটিউট, বাট দেয়ার ইজ অনলি ওয়ান কাস্টমার অ্যান্ড হি ইজ মাই ফাদার।" বুঝতে পেরেছো উত্তরটা কি হলো? উত্তরটা কি হলো বুঝতে পেরেছো? মিনিং বুঝেছো? কি কি প্রশ্ন এলো আর তার উত্তরটা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে তুমি যখন কোনো একটা প্রশাসনিক জায়গায় যাবে, যে কোনো একটা প্রশাসনিক জায়গায় গেলে, সেখানে তোমাকে যে কেউ যা খুশি কথা বলতে পারে। বুঝতে পারছো? তুমি একটা চেয়ারে বসেছো, তুমি বিডিওর চেয়ারে বসেছো, ডিএম এর চেয়ারে বসেছো, যেকোনো টিচারের, হয়তো ধরো কেউ স্কুল সার্ভিস এসআই কিছুদিন পরে তো ফর্ম ফিল আপ হবে। তোমরা হয়তো পরীক্ষা অবশ্যই সবাই হয়তো দেবে যারা বিএড রয়েছে। তাদের স্কুল এসআই হলে সেখানে যখন গেলে, সেখানে তোমাকে এরকম একটা কেউ কথা বলবে। তুমি কি তার সাথে মারপিট লেগে যাবে? তার চুল ধরে টানবে? মারপিট করবে? তাহলে তোমাকে সেই খারাপ কথার জবাব এমনভাবে দিতে হবে যাতে সেখানকার লোক বলে, "না, ম্যাডামের মধ্যে কিছু দম আছে বা স্যারের মধ্যে কিছু দম আছে।" এই উত্তরটা যেন হয়। কি বললাম বোঝা গেল? ফলে যে প্রশ্নটা করবে, তোমাকে ভাষার চয়েস তেমন করতে হবে যেখানে তুমি সেই চয়েসটা করবে। এখানে একটা কথা, সুস্মিতা সেন প্রত্যেকেই, আমাদের মিস ওয়ার্ল্ড, যে মিস ইউনিভার্স হয়েছিল সুস্মিতা সেন, প্রত্যেকেই জানো। তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে, তোমাকে প্রশ্ন যতটাই খারাপ ভাবে করা হোক, ঠিক আছে? মানে যদি তোমাকে কোনো প্রশ্ন যতটাই খারাপ ভাবে করা হোক, নোংরা ভাবে করা হোক, উত্তর তুমি সবসময় ভদ্রভাবে দেবে। ঠিক আছে? কেন? কারণ হিস্ট্রি উইল রেকর্ড ইওর অ্যান্সার, নট দ্য কোয়েশ্চেন। ইতিহাসে যদি পরে কখনো সেই জিনিসটা বলা হয় বা লেখা হয়, হিস্ট্রি কিন্তু বা ইতিহাস কিন্তু তোমার উত্তরটা মনে রাখবে, সেই প্রশ্নটা নয়। কি বললাম বোঝা গেল? সে কি বলেছিল দ্যাট উইল, এই জন্য যে তোমাকে যাই বলুক, তোমাকে সবসময় তোমার ল্যাঙ্গুয়েজ বা ভাষার উপরে কন্ট্রোল করতে হবে। তুমি রেগে যেতেই পারো, কিন্তু তুমি খারাপ কথা বলতে পারো না। খারাপ ভাষা তুমি চয়েস করতে পারো না। এবার তোমরা টিচার হচ্ছ, সেই জিনিসটা সবসময় মাথায় রাখবে। অ্যাজ এ টিচার তোমাদের কাছে রেসপন্সিবিলিটি কিন্তু আরো বেশি। যতই কোনো স্টুডেন্ট তোমার সাথে খারাপ কথা বলুক বা যে যাই বলুক, তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ চয়েস ভালো রাখতে হবে। তোমার মনে মনে অনেক গালি আসতে পারে, বাট ইউ কান্ট ইউজ দ্যাট ল্যাঙ্গুয়েজ। কি বললাম বোঝা গেল? প্রত্যেকে আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো? লাউড এন্ড ক্লিয়ার আমার কথা কি করতে হবে না হবে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার একদম। এই জন্য বললাম, পড়বে কতটা, তার থেকে বড় কথা মানুষ হবে কতটা। সেই মানুষ হওয়াটাই কিন্তু প্রয়োজন। এই জন্য আমি পড়াচ্ছি চাইল্ড সাইকোলজি, পড়ানোটা আমি বারবার বলেছি। এটার উদ্দেশ্য কখনো এটা নয় যে তুমি এখানে পড়বে, পড়ে চাইল্ড স্টাডিজ দিয়ে যে আপার প্রাইমারি পরীক্ষায় দেবে, কোশ্চিন দিবে, সেটা নয়। তুমি কতটা মানুষ হয়েছো, তার সাথে সাথে তোমার বাচ্চাকে কতটা মানুষ করেছো, সেই কারণে তুমি পড়ছো। ব্যাস, পড়াটা সার্থক হয়ে যাবে। কোথা থেকে তুমি মানুষ হয়ে গেছো আর তোমার বাচ্চা মানুষ হয়ে গেছে, তুমি নিজেই বুঝতে পারবে না। দ্যাটস কল দ্য এডুকেশন। এই কারণেই শিক্ষার প্রয়োজন। ওকে?
এই জন্য বলা আছে ভাষা হলো ভাব বিনিময়ের মাধ্যম। তুমি কিভাবে ভাষা চয়েস করলে সেটাই। তা সমাজে পরিচিত হতে গেলে ভাব বিনিময়ের প্রয়োজন। এই জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম হলো ভাষা। ওই যে একটা ভালো কথা, তুমি একটা ভালো কথা বলছো। ভাল ভালো কথা তুমি যদি খারাপ ভাবে বলো, কথাটা খারাপ হবে। কিন্তু খারাপ কথা তুমি যদি ভালোভাবে বলো সেটা ভালো হয়ে যাবে। এটা বড় কথা। ঠিক আছে? এইজন্য আমাদের যত যারা ওই ধরো সিএম, পিএম আছে তারা খারাপ কথাই বলছে। কিন্তু এমন সুরে, সুরে বলছে শুনতে খুব ভালো লাগছে। হ্যাঁ, এই তো বলেছে। মজা লাগছে শুনতে। কিন্তু যখনই ভালো কথা কেউ যদি খারাপভাবে বলে শুনতে খারাপ লাগে। ঠিক আছে? ওইজন্য যেটাই বলবে সুন্দরভাবে বলবে। মিথ্যেও বলো, কনফিডেন্স এর সাথে বলো। ঠিক আছে? বলতে বলছি না মিথ্যে বাট ইটস মানে একটা এক্সাম্পল। ঠিক আছে? তো যাই হোক। পরবর্তী বিকাশ হচ্ছে সৃজনশীলতার বিকাশ। সৃজনশীলতার বিকাশ মানে মানুষের মনের মধ্যে কি হয় নতুন কিছু তৈরি করার বা সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে সৃজনশীলতা। যে আমার মনে হচ্ছে আমি কিছু একটা ক্রিয়েট করব, আমি এটা তৈরি করব, আমি একটা মানে একটা কোম্পানি তৈরি করব, একটা মন্দির তৈরি করব, একটা মানুষ তৈরি করব, তাই তো? তাহলে সৃজনশীলতার বিকাশ। এর মাধ্যমে আমরা কি করব, একটা স্টুডেন্টের মধ্যে বা ব্যক্তির মধ্যে তার কল্পনা শক্তি বাড়াবো, তার অভিজ্ঞতা বৃদ্ধি করব এবং তার জ্ঞানকে ব্যবহার করে নতুন কোনো শিল্প বা সমাধান আমরা তৈরি করব। এই জন্য বাচ্চাদেরকে বলা হয় দেখবে তোমাদের ছোটবেলায় কি বলা হবে তোমরা যখন যাদের বাচ্চা এখন রয়েছে 3 বছর 4 বছরের বাচ্চা রয়েছে যদি বাচ্চা বড় হয়ে যায় খুব সমস্যা তাকে আর মানে খুব বেশি গ্রিপে আনা সম্ভব হয় না। বাচ্চা যদি ছোট থাকে 2 বছর 3 বছর 4 বছর কথা বলতে শিখছে তখন তাকে বলতে হবে আর ভাব তুই মামা বাড়িতে গেলি, তুই মামা বাড়িতে গিয়ে কি করবি আমাকে বলতো। সে তখন বলবে আমি মামা বাড়িতে যাব, গিয়ে প্রথমেই দিদার সঙ্গে হচ্ছে দিদাকে যেয়ে প্রণাম করব। যে তখন সে কিছু একটা ইমাজিন করে বলবে। তাকে ইমাজিনেশন করতে হবে। বললো হয় দেখ হঠাৎ করে দেখ ঘরে তুই বসে আছিস। হঠাৎ করে দেখ তুই দেখলি একটা হচ্ছে বাঘ চলে এসছে। তুই তখন কি করবি বলতো? তাকে ইমাজিন করতে দাও। সে কতটা ইমাজিনেশন তার মধ্যে আছে। সে যত ইমাজিন করতে পারবে তার ব্রেনের যে বিকাশ তত হবে। সে তত সৃজনশীল হবে। সে থেকে একটা ক্রিয়েটিভিটি তার মধ্যে আসবে। আর তুমি যদি বাচ্চাকে কোনো কিছু কল্পনা করতে না দাও, তাকে যদি উত্তর বলে দাও, সে কিন্তু কখনোই কল্পনা করতে পারবে না বা সে কোনো ক্রিয়েটিভিটি তৈরি হবে না। আর আজকের দিনের সমস্যা এটাই, ক্রিয়েটিভ হয় না। মোবাইল যত ব্যবহার করবে, যত এই রিলস দেখবে বা যত দেখবে, এর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি হবে না। আগেকার বাচ্চাদের কি হতো? ড্রইং করতে হতো। বাচ্চারা কি হতো? ড্রইং করতো। তার মধ্যে ক্রিয়েটিভিটি হতো। এই দিক দিয়ে হাতটা ঘোরালে এরকম হবে ক্রিয়েটিভিটি। আজকেরকার দিনে বাচ্চাদের কি করছে? চলো ধরো ফোনটা ধরিয়ে দিল। সে বসে, বসে গেম খেলছে। মা-বাবাও খুব হ্যাপি। বাচ্চা চুপচাপ বসে আছে। ব্যাস শেষ। বাচ্চার কল্পনা শক্তি শেষ, ক্রিয়েটিভিটি শেষ, সব এন্ড। বাচ্চা ফুটে গেল। তারপর বলল, "আয় আমার বাচ্চাটা ডাল হয়ে গেছে। তার বাচ্চাটা কত ভালো।" এবার বাচ্চাকে মারে, "ওই দেখ সে পড়ে তুই পড়ুনি কেন?" সমস্যা শেষ। ঠিক আছে? ফলে বাচ্চাকে ক্রিয়েটিভ বা সৃজনশীল করতে হবে। পরবর্তী বিকাশ হচ্ছে সঞ্চালনমূলক বিকাশ, যেটা হচ্ছে মোটর ডেভেলপমেন্ট। মানে একটা শিশুর কে চেষ্টা করতে হবে সে যেন সব খুব বেশি হাত পা নাড়াচাড়া করে অঙ্গ প্রত্যঙ্গ করে। ওই জন্য ছোটবেলায় বলা হতো আমরা ফুটবল খেলতাম। ঠিক আছে? বিশেষ করে আমি তো প্রচুর ফুটবল ক্রিকেট খেলেছি। ঠিক আছে? ক্লাস মোটামুটি 12 পর্যন্ত প্রচুর খেলেছি। তারপর আর একদমই খেলাধুলা হয়নি। যত বেশি খেলাধুলা করবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হবে। ঠিক আছে? যেমন একটা কথা বলি, আজকালকার দিনে দেখবে একটু যখন বড় হয় তখন আমরা বাচ্চাকে কি করি, অনেকে কেউ নাচ শেখাতে চায় না। ঠিক আছে? নাচ শেখাতে চায় না বা একদম ছোটবেলায় কি করি যখন 3-4 এর আগে বাচ্চাকে একটু নাচ শিখিয়ে দিলাম, একটু হচ্ছে বা কোনো একটা ব্যায়াম শিখিয়ে দিলাম, সব করিয়ে দিলাম। যখনই ক্লাস 5 এ উঠে গেল না এবার পড়াশোনার চাপ হয়েছে সব বন্ধ করে দিলাম। তুমি যদি ভাবো এতে বাচ্চার কিছু উন্নতি হলো, কিচ্ছু হলো না। বাচ্চা ফুটে ওখানেই সানলাইট হয়ে গেল। ঠিক আছে? খুব বাজে স্যার এই জিনিসটা। খুব বাজে জিনিস। ছোটবেলায় সব শিখিয়ে দেবো তারপরে তার সব বন্ধ করে দেবো কেন না? পড়াশোনার জন্য কেন হে? তাও তুমি সব শেখাও। শেখানোর পরে যেকোনো একটা অভ্যাস যেটা তার ভালো লাগছে, সেই একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার মধ্যে করো। কারণ তোমার বাচ্চার এখন আর অত সময় নেই যে সে বাইরে গিয়ে ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে। সম্ভবই নয়। তোমার বাচ্চার যেটা ইন্টারেস্ট যেকোনো একটা অ্যাক্টিভিটিতে রাখো। সে যদি ক্রিকেট খেলতে পছন্দ করে তাকে তার ক্রিকেট একাডেমিতে রাখো। এরকম নয় যে আমার বাচ্চাকে সচিন তেন্ডুলকর বানাতে হবে সেরকম নয়। তার যাতে শরীর চর্চা হয়। তোমার বাচ্চা যদি সুইম করতে পছন্দ করে সুইমিং স্কুলে দাও। তোমার বাচ্চা যদি নাচতে পছন্দ করে নাচে দাও। যেকোনো জিনিসে দাও। বাট কোনো না কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেন তার থাকে। যদি না থাকে বাচ্চার চোখে চশমা আসবে। আর দুদিন পরে বাচ্চার কি হবে? সে আর নতুন কিছু বলছি না। নিজেরাই তার মানে ফোনের প্রতি তো অ্যাডিক্টেড হবেই হবে। বাকি কি হবে সেটা নিজেরাই দেখলে বুঝতে পারবে। ফলে যেকোনো একটা অ্যাক্টিভিটি তার মধ্যে করতে দাও। তাকে সব করানো সম্ভব নয়। যেকোনো একটা অ্যাক্টিভিটি যার মধ্যে তার মোটর ডেভেলপমেন্ট বা সঞ্চালনমূলক বিকাশ হয়। ওকে?
নাম্বার একদম শেষ, যেটা দা মোস্ট ভাইটাল, সেটা হচ্ছে অহংবোধের বিকাশ। এবার হলো অহং ব্যাপারটা কি? অহং ব্যাপারটা হচ্ছে আত্মসচেতনতা। ঠিক আছে? আত্মসচেতনতা, আত্মধারণা এবং আত্মমূল্যায়ন। দ্যাটস কল্ড অহংবোধ। দেখো, আমাদের প্রত্যেকের মধ্যে একটা মনে হয় সেন্টিমেন্ট, ও আমাকে কি করে এই কথা বলল। ঠিক আছে? সাপোজ ধরো তোমরা এখানে হচ্ছে ১৫ জন ক্লাস করছো। সাপোজ এই শুভানু মনে হচ্ছে ক্লাস করছো। ঠিক আছে? সাপোজ ধরো শুভানুর হচ্ছে একটু বেঁটে করে। ঠিক আছে? বেঁটে করে রয়েছে। এবার ধরো অফলাইন ক্লাস করছো। ঠিক আছে? বেঁটে করে রয়েছে, সে হয়তো বেঁটে করে কালো করে। আমি বললাম, "এই ঠিক আছে, তুই কি বেঁটে কালো বাজে ছেলে, বাজে লাগছে তোকে দেখতে। ছি, ছি, ছি। এত নোংরা দেখতে, ছি বাজে।" আমি এরকম করে বলে দিলাম তোমাকে। তখন কি হবে? তুমি বলবে, "স্যার আমাকে এরকম করে অপমান করলো। স্যারকে দেখে নেবো। পরে স্যার যখন যাবে একটা ঢিল ছুঁড়ে মারবো।" ঠিক আছে? বা স্যার কোনো জায়গায় হবে, স্যারের হচ্ছে চেয়ারের নিচে কিছু একটা বসিয়ে দেবো, বা স্যারের কোনো একটা ক্ষতি করব, বা এরকম কিছু মনে হয়। বা স্যারের নামে কমপ্লেন করে দেবো হেড স্যারকে যে, "স্যার আমাকে এরকম করে অপমান করছে।" হলো। এবার বা তুমি বললে, "স্যার আমাকে এরকম করে বলছে, আমি এরপর থেকে কোনদিন স্যারের ক্লাসই করব না।" করতে পারে। তার মধ্যে তোমার মধ্যে তাহলে কি হয়ে গেল? অহংবোধ। মানে ভাবলে আমাকে অপমান করলো। স্যারের এত বড় ক্ষমতা, আমাকে অপমান করলো। এই বোধটা যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কোনদিন তোমার মধ্যে আসে, তুমি জানবে তুমি সেখানেই শেষ। তুমি কোনদিন কিছু শিখতে পারবে না। কেন বলছি? একজন স্টুডেন্ট ছিল, তোমরা নাম বুঝতেই পারছো কার কথা বলছি। তাকে সবচেয়ে বেশি অপমানিত করা হয়েছে। কিন্তু সে কখনো সে অপমানটা গায়ে মাখেনি। সেই অপমান থেকে সে শিক্ষা নিয়ে আজকে সবচেয়ে বড় তার নাম হয়ে গেছে। অবশ্যই কার কথা বলছি বুঝতে পারছো? ডক্টর বি.আর. আম্বেদকর স্যার। ঠিক আছে? তাহলে সে যদি তখন সেটার উপরে ফোকাস করতো, আমাকে নিচু জাতি বলে রুমের বাইরে বের করে রাখছে, আমি পড়বো না। তাহলে আজকে কি সে এই জায়গায় যেতে পারতো? সে কোনোদিন যেতে পারতো না। ফলে একটা জিনিস সবসময় মাথায় রাখবে। when you are a student, তোমার ইগো হবে 0%। তখন তুমি কোনো ইগোইস্টিক তোমার যেন না থাকে। বাট তুমি যখন অ্যাজ এ টিচার হবে, ইউ হ্যাভ দ্য ইগো। তোমার একটা ইগো থাকাটা গুরুত্বপূর্ণ। তোমাকে যদি কিছু বলে বা তোমাকে যদি কেউ অপমান করে, তখন তোমার ইগো যেন থাকে। ব্যাপারটা বোঝো? তুমি একটা জায়গায় স্টুডেন্ট, আবার একটা জায়গায় টিচার। এরকম হয়তো অনেকে আছো যারা এখানে ক্লাস করছো, আবার কোনো একটা জায়গায় পড়াচ্ছো। হতেই পারে। এটা কোনো বড় ব্যাপার নয়। তোমরা এখানে ক্লাস করছো, কিন্তু তোমরা একটা নিজস্ব কোনো কোচিং সেন্টার রয়েছে বা কোনো একটা জায়গায় পড়াও। হতেই পারে, কোনো খারাপ ব্যাপার না। যখন তুমি এখানে পড়ছো, তখন তোমাকে মনে রাখতে হবে আমি অ্যাজ এ স্টুডেন্ট পড়ছি। আমাকে যে যাই বলুক, আমার প্রয়োজন, আমার ফোকাস ওখান থেকে নলেজটা নেওয়া। এখানে যে যাই অপমান করুক আমার কোনো যায় আসে না, আমি সেটা রিসিভ করছি না। কিন্তু তুমি যখন অ্যাজ এ টিচার হিসেবে কোনো জায়গায় যাবে, সেখানে যদি কোনো অপমান করে সেই জায়গার রিপ্লাই করা বা তার এগেনস্টে কিছু বলা, দ্যাটস ইওর রাইট। সেটা ইওর এডুকেশন। ঠিক আছে? দুটোর মধ্যে পার্থক্য বুঝবে। কি বললো বোঝা গেছে? তো অহংবোধের বিকাশ কিন্তু শৈশব থেকে বয়ঃসন্ধিকাল, প্রাপ্তবয়স্ক সবসময়ই হয়। সময়ের সাথে সাথে তোমার অহংবোধ বা ইগো বাড়তে থাকে। তো এই ইগো হচ্ছে মারাত্মক জিনিস। ঠিক আছে? ইউ হ্যাভ টু কন্ট্রোল ইওর ইগো। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা তোমার মধ্যে ইগো ক্রিয়েট করে। ইগো নিয়ে আমরা পড়বো ফ্রয়েড। ঠিক আছে? মারাত্মক ব্যক্তি। ঠিক আছে? ফ্রয়েড যে ইগো নিয়ে বলেছেন, ইগো নিয়ে মারাত্মক ব্যক্তি। একটা সময় আমার ইগো ছিল। ঠিক আছে? তো আমি জানি ইগো কেমন করে একটা মানুষকে খেতে পারে। আর তুমি যদি চাও সেই ইগোকে ধরে খেতে পারো। কিন্তু নিজের ইগোকে ধরে খাওয়াটা খুব কষ্টকর। ইগো তোমাকে কপ, কপ করে কেটে, কেটে একদম চিবিয়ে, চিবিয়ে খাবে। খুব সহজে তোমাকে খেয়ে নেবে। কিন্তু তুমি ইগোকে যদি গিলতে পারো, সেটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। ঠিক আছে? এর জন্য তোমাকে কি করতে হবে? কিছু নলেজ গ্যাদার করতে হবে। আমি একদম প্র্যাকটিক্যালি একটা কথা বলছি। একটা টাইম ছিল, মানে মানে একটা সিচুয়েশন এ আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। ঠিক আছে? তো সেই সময় তার কারণ কি ছিল? একটা ঘটনা, যার ফলে আমার মধ্যে একটা ইগো তৈরি হয়ে গেছিল। সে আমার সাথে এটা কি করে করতে পারলো? বা সেটা আমার সাথে কেন হলো? সেই কেনর উত্তর আমি পাইনি, বা উত্তর দেখো কম বেশি জানি। কিন্তু সেটা অ্যাকসেপ্ট আমরা করতে পারিনি। কেন? কারণ আমার মনে হচ্ছে ইগো। এটা আমার সাথে হতেই পারে না। হয়েছে। এবার তুমি যদি সেই জিনিসটা রিঅ্যাক্ট করতে যাও বা তার পেছনে দৌড়াতে যাও, আমি ওটাকে ঠিক করেই ছাড়বো। কিসের জন্য? তুমি তোমার ইগোর জন্য তার মধ্যে ঝাঁপাচ্ছ। তুমি কি করে সেই ইগো থেকে বেরোতে পারবে? এবার তার উপায়ও কি সেটাও আমি জানি। কেন বললাম? কারণ আমি নিজে সেই জায়গাগুলো কাটিয়ে এসেছি। আমি জানি। তোমাকে কি করতে হবে? সেই ঘটনার উপরে ফোকাস না করে, সেই ঘটনা তোমার সামনে থাকবে। কিন্তু তোমাকে অন্য ঘটনায় ফোকাস করতে হবে যে ওটা
আমার খুব ভাইটাল জায়গা, খুব বড় কষ্টের জায়গা, কিন্তু আমি ওটার উপরে ফোকাস একদম না করে আমি সম্পূর্ণ অন্য দিকে নিজেকে ফোকাস করবো। তখন দেখবে ওই জিনিসটা তোমার কাছ থেকে আস্তে 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 চাপা পড়বে। তুমি যদি মনে করো ওই জিনিসটা তুমি সলিউশন করবে, তুমি কোনোদিন করতে পারবে না। ফলে নিজের ইগোকে যদি খেতে হয়, তাহলে ইগোর প্রতি ফোকাস না করে অন্যদিকে ফোকাস করো, ইগো অটোমেটিক মরে যাবে। ঠিক আছে? এটা ইগোকে মারার সবচেয়ে বড় উপায়। এবার দেখো, এটা কোনো বই তোমাকে বলবে কিনা আমি জানি না। এটা আমি নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে তোমাদের বললাম। তোমরা যদি কখনো এই সিচুয়েশনে পড়ো, আমি যেটা বললাম করে দেখবে, সুফল পাবে। ঠিক আছে? আচ্ছা, এইগুলো হলো বিকাশ। এবার আরো কিছু বিকাশ, এগুলো সিম্পল, সেটা হচ্ছে সৌন্দর্যবোধের বিকাশ। কোনো সুন্দর জিনিসকে দিয়ে আমরা সৌন্দর্য উপলব্ধি করার ক্ষমতা, কোন জিনিস সুন্দর কোন জিনিস খারাপ সেগুলোকে আমরা অভিজ্ঞতা করতে পারি। বৌদ্ধিক বিকাশ, ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট, আমরা বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা তৈরি হয়, অভিজ্ঞতার মাধ্যমে আমাদের কল্পনা তৈরি হয়, ফলে বৌদ্ধিক বিকাশ বাড়ে, ইন্টেলিজেন্সি ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে? এবার এই বিকাশের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি? শুধু রিডিং পড়া, এখানে বড় কিছু ব্যাপার নয়। বিকাশ হলো ক্রিয়া প্রতিক্রিয়ার মিথস্ক্রিয়ার ফল। মানে তুমি যে ধরনের ক্রিয়া করবে তার ফলে সেরকম প্রতিক্রিয়া পাবে, তার মাধ্যমে কি হবে, তোমার বিকাশ হবে। ঠিক আছে? যেমন তুমি কারোর সাথে মারপিট করলে, তুমি একজনকে থাপ্পড় মারলে, সে কি করলো, তোমাকে ঘুরে একটা থাপ্পড় মারলো, দুজনে কে কোথায় নিয়ে গেল, হলো স্যারের কাছে নিয়ে যাওয়া হলো, স্যার দুজনকে কান ধরে উঠবুস করলো, দুজনে সেখান থেকে চলে গেল। পরের দিন তোমরা আবার মারপিট করলে, আবার স্যারের নিয়ে গেল, দুজনকে আবার পানিশমেন্ট দিয়ে ছেড়ে দিল। তৃতীয় দিন আবার মারপিট করলে, দুজনকে স্যার স্কুল থেকে বের করে দিল। এটা একটা ক্রিয়া প্রতিক্রিয়া হলো। আরেকটা ক্রিয়া প্রতিক্রিয়া কি হলো, দুজন বন্ধু আছো, একদিন মারপিট হলো, দুজনকে বোঝানো হলো, দেখো দুজনে যদি মারপিট করো স্কুল থেকে কিন্তু বের করে দেওয়া হবে। পরের দিন থেকে কেউ আর মারপিট করলেন, ফলে দুজনেই স্কুলের মধ্যে পড়লে। তার মানে দুজনের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া, তোমাকে যদি একজন মারে, তুমি যদি ভাবো তাকে আবার ঘুরে মারবে, তাহলে তো সে মারপিট হবে। আর মারপিট যদি হয় তখন কিন্তু সেই অনুযায়ী তোমার মধ্যে তৈরি হবে। ঠিক আছে? ওই কথা বললাম। ফলে বিকাশ হবে ক্রিয়া প্রতিক্রিয়ার ফল, যেমন নিউটনের গতিসূত্র। বিকাশের একটা নির্দিষ্ট ধারাবাহিকতা রয়েছে, প্রত্যেক ব্যক্তি বৃদ্ধি এবং বিকাশের হার সমান হয়, তবে বিকাশ একটি সুবিন্যস্ত অনুক্রম বা ধারাবাহিকতাকে অনুসরণ করে। ওই যে বললাম, অনেকের বাচ্চা দেখবে খুব ট্যালেন্টেড হয়, খুব ছোটবেলা থেকে অনেক কিছু জিনিস করতে পারে, তার কারণ ছোটবেলা থেকে তার বাবা মা তাকে সেইভাবে মানুষ করেছে, তার বিকাশ বা ডেভেলপমেন্ট সেরকম। ছোটবেলা থেকে তাকে বিভিন্ন জিকের জিনিস আস্তে আস্তে গল্পের মতো বলেছে, সে গল্পটা বাচ্চা শুনেছে, তো তার বাচ্চা ট্যালেন্টেড হবে। আর না, তুমি ছোটবেলা থেকে তাকে ফোন একটা হাতে ধরিয়ে দিয়েছো, যে তুই ফোন খেল, গেম খেল, তারপর তোমার হঠাৎ করে মনে হয়েছে তার ছেলেটা খুব ভালো, আর আমার ছেলেটা ঠিক পড়ছে নি, তা আমার ছেলেটাকে আমি একটু ভালো মাস্টারের কাছে দিয়ে দিই, তাহলে সে বাচ্চার মাস্টার হবে? বাচ্চা মাস্টার তাকে কি খাইয়ে দিবে? কিচ্ছু হবে না। ধারাবাহিকতা রাখতে হবে বাচ্চার পেছনে, সেইভাবে সুবিন্যস্ত ধারাবাহিকভাবে তাকে অনুশীলন করাতে হবে। সচিন তেন্ডুলকার আজকে দা গ্রেট, মানে মানে দা মাস্টার ব্লাস্টার এমনি হয়ে যায়, তার বাবা মার কারণে হয়েছে। সচিন যখন প্র্যাকটিস করে আসতো, তার যে মানে এতটাই ক্লান্ত হয়ে যেত, এসে শুয়ে পড়তো, সে ঘুমিয়ে যাওয়ার সময় তার পা থেকে তার বাবা মোজা খুলে দিত, তারপরে ধুয়ে সেগুলোকে শুকিয়ে রাখতো, সকালবেলা যখন ঘুম থেকে উঠতো জাস্ট খেয়ে সঙ্গে সঙ্গে আবার মোজা পরিয়ে তাকে পাঠিয়ে দিত, আবার রাত্রিবেলা সেম রুটিন উইথ কনসিস্টেন্সি তাকে কিন্তু করিয়েছে। সেই জন্য আজকে দা সচিন তেন্ডুলকার, মানে দা মানে কি বলবো, দা 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 সচিন তেন্ডুলকার হয়ে গেছে। একমাত্র পার্সন, ভাবো, যে হচ্ছে ভারতরত্ন পেয়েছে খেলাতে, কিন্তু খেলা নয় সমাজ সেবার জন্য। ভাবো একজন ক্রিকেটারের খেলা কি করে সমাজ সেবা হিসেবে কনসিডার করা যেতে পারে? তার মানে ভাবো সে কত বড় লেজেন্ড ছিল। সচিন তেন্ডুলকারকে তোমরা কি ভাবো, কতটা ভাবো তো জানি না, বাট হি ইজ মানে জেনারেলি আ গড, মানে হি ইজ দ্য গড অফ ক্রিকেট। ঠিক আছে? সে কারো রোহিত শর্মা একে, কোহলি টোহলি, যা ধোনি সবাইকে মনে হতে পারে, বাট মানে সচিন তেন্ডুলকার ইজ দ্য সচিন তেন্ডুলকার। লাইভ যদি দেখো বুঝতে পারবে। ঠিক আছে? ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া, বিকাশ একটা ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া। কিছু কিছু মানুষের বিকাশ হবে তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু বিকাশ হবে। ঠিক আছে? মানে শিশুর দৈহিক বিকাশ হয়, মানসিক বিকাশ, কিছু তার বৈশিষ্ট্য, দেখো তার বাবা মা যদি হয়, তার হয়, সেই অনুযায়ী তার বৈশিষ্ট্য হবে। ব্যক্তিক তান্ত্রিক হবে, কোনো ব্যক্তির হতে পারে, কোনো হবে না। বিকাশ সবসময় কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে। এই যে লাইনগুলো লেখা আছে না, এগুলো ডাইরেক্ট তোমার এমসিকিউ তে প্রশ্ন আসবে। বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে, পরিধি থেকে কেন্দ্রের দিকে ঘটে, সোজাসুজি হয়, বিভিন্ন রকম ভাবে থাকে। এই যে লাইনগুলো, এই জন্য বললাম লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। সেভাবে চুজ করে লাইন দেওয়া আছে। রিডিং পড়বে, দেখবে এমসিকিউ করার সময়, এমসিকিউ পরের দিন করাবো। প্রথমেই আমি এমসিকিউ করাবো, চয়েস করা থাকবে প্রথম চ্যাপ্টার, আর বৃদ্ধি বিকাশ যেটা হচ্ছে, দুটো নিয়ে আমি পরের দিন আগে এমসিকিউ করাবো। তারপরে আমাদের পরের চ্যাপ্টার শুরু করবো। ঠিক আছে?
যেমন একটা এক্সাম্পল দিচ্ছে, শিশু কিছু ধরার জন্য প্রথমে তার সমগ্র বাহু ব্যবহার করে, তারপর সে হাত এবং আঙুল ব্যবহার করে। ঠিক আছে, তার মানে আগে জিনিসটা পরিধির দিকে হলো, তারপর আস্তে আস্তে কেন্দ্রের দিকে হলো। এটাকে বলা হয় বক্সিমো ডিজিটাল। ঠিক আছে, বক্সিমো ডিজিটাল বলা হয়ে থাকে। ক্রমসমষ্টিমূলক বিকাশ একটা ক্রমসমষ্টিমূলক হয়, মানে শিশুর নাটকীয় এবং আকস্মিক পরিবর্তন সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। হঠাৎ করে যদি কোনো জিনিসের পরিবর্তন হয় তখন মনে হয় এ তো ঠিকঠাক পড়তে পারতো না, হঠাৎ করে তার কি করে হয়ে গেল। ঠিক আছে, কিন্তু বিকাশ কি হয়, শিশুর বর্তমান বিবর্তন আর বিকাশ হলো তার পূর্ববর্তী স্তরের বৃদ্ধি এবং অভিজ্ঞতা ফলশ্রুতি। এরকম কোনো ব্যক্তি হতে পারে না ছোটবেলা থেকে ডাল, হঠাৎ করে সে বড় সায়েন্টিস্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা ভুল কথা। ঠিক আছে, সে তোমাদের তো মনে হতে পারে স্যার আইনস্টাইন ছোটবেলায় ডাল ছিল হঠাৎ হয়েছে, একদমই না। সে ছোটবেলা থেকেই জিনিয়াস ছিল, কিন্তু সেই জিনিয়াস ব্যাপারটা আমরা যেভাবে ভাবি সেভাবে নয়। আমরা যদি ভাবি যে একজন স্টুডেন্ট ম্যাথমেটিক্স এ 0 পেয়েছে, পরবর্তীকালে সে ম্যাথমেটিক্স এর বড় স্কলার হয়ে গেছে বা সে হয়েছে, তার মানে তার হঠাৎ বৃদ্ধি হয়েছে, সেটা ভুল কথা। ম্যাথমেটিক্স এর নাম্বার পাওয়া মানে কখনোই এরকম নয় যে সে ম্যাথমেটিক্সটা ভালো করে জানে। ঠিক আছে, দুটোর পার্থক্য রয়েছে। একজন একটা বাঘ এক জায়গা থেকে লাফ দিয়ে মানে একটা চেয়ার থেকে লাফ দিয়ে আরেকটা চেয়ারে গেল, সেটা তার কোনো স্কিল নয়। ঠিক আছে, সেটা তার কোনো বুদ্ধির কোনো ব্যাপার নেই। সে তাকে এত অভ্যেস করা হয়েছে, তার জন্য সে করতে পেরেছে। এই যে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, তোমরা বললে স্যার 1526 সালে বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। এই যে উত্তরটা দিলে, এর মাধ্যমে আমি কি বুঝবো তোমাদের বুদ্ধি আছে? যারা উত্তর দিলে বাহ উত্তর দিয়েছো মানে ভালো বুদ্ধি আছে, একদমই নয়। তোমরা এটা মেমোরাইজ করেছো, তোমরা এটা মনে রেখেছো। এটা কোনো ক্রেডিটের ব্যাপার না। ঠিক আছে, এটা কোনো ক্রেডিটের ব্যাপার না। ছোটবেলা থেকে আমাদের মুখস্থ করে নয়, এটা কোনো ক্রেডিট নেই। ক্রেডিট সেটাই তুমি কতটা ইন্টেলেকচুয়াল হয়েছো। এখন সিচুয়েশন হলো যেখানে তুমি গিয়েছো, সেই সিচুয়েশনে লোকে ভাবতে পারছে না কি করব, তুমি এমন কিছু ভেবে নিলে যেটা সেখানকার কেউ ভাবতে পারলো না। দ্যাটস ইয়োর এডুকেশন, সেটাই শিক্ষার উদ্দেশ্য। ঠিক আছে, আমরা ভুল ভাবি আর কি করবে বলো। নিরবিচ্ছিন্ন বিকাশ, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, আকস্মিক কিছু নয়, মানে একদম মাতৃগর্ভে থাকাকালীন থেকেই শুরু হয়। বিভিন্ন দিকে সম্পর্ক, শিশুর সামাজিক বিকাশ কিন্তু তার দৈহিক বিকাশের সঙ্গে সম্পর্ক। যত তার লম্বায় বাড়বে, বয়সে বাড়বে, দৈহিক বিকাশ হবে, তত তার সামাজিক বিকাশ হয়। প্রথমে দেখো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যখন উভয় হাত বা নির্দিষ্ট পাতে বিকাশ হয়। সদ্যজাত শিশুর কি হয়, দুই হাত দুই হাত পা একইভাবে কিন্তু ব্যবহার করতে পারে। মনে রাখবে, বাচ্চা যখন ছোটবেলায় থাকে সে কিন্তু লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, লেফট মানে পা, রাইট এর পা সব কিন্তু একইভাবে ব্যবহার করে। কিন্তু যখন তার বয়স 2 থেকে 2.5 বছর হয়, তখন সে একটি হাত বা একটি পা অন্যটির তুলনায় বেশি ব্যবহার করে। তাহলে ছোটবেলা থেকে এরকম নয় যে একটা বাচ্চাকে তুমি যদি লেফটি বানাতে চাও বা রাইটি বানাতে চাও, এরকম নয় যে তার ছেলে বাঁ হাতে কিছু ধরে, তার মানে তার বাবা বাঁ হাতে ধরে মানে তার ছেলেও বাঁ হাতে ধরবে, এরকম কোনো ব্যাপার নয় কিন্তু। ঠিক আছে, প্রথমে কিন্তু করে। ফলে তুমি যদি বাচ্চাকে চাও যে আমার বাচ্চা লেফটি হোক, ছোটবেলা থেকে জন্মের পর থেকে কনসাস ভাবে তাকে লেফটে কোনো জিনিস দিতে থাকো, সে লেফটি হবে, হবেই হবে। ঠিক আছে, তাকে যেটা অভ্যেস করাবে সে সেটাই হবে। ঠিক আছে, ফলে এটা কিন্তু কোনো জন্মগত ব্যাপার নয়। লিঙ্গভেদে বিষমতা, ছেলেদের তুলনায় মেয়েদের বিকাশ আগে হয়। এটা তো মানতেই হবে। ঠিক আছে, এটা না মানার কোনো ব্যাপারই নেই। দেখবে এই জন্য মেয়েরা দেখবে সবসময় একটু তার থেকে বয়স্ক ছেলেদেরকে পছন্দ করে। ঠিক আছে, সেম বয়সী মানে যারা মানে সেম এজের ছেলেরা বা হয়, তারা কিন্তু জেনারেলি দেখো, এবার এটাই দেখো বেশিরভাগ যে হার্ট ব্রেকের কারণ এটা, যে আমি আমার কলেজ মানে এক সেকেন্ড কি হলো এবার? হ্যাঁ। আমি আবার হচ্ছে স্কুলে যার সঙ্গে পড়তাম তার সঙ্গে আমি প্রেম করতাম। এবার সে আমাকে ছেড়ে চলে গেছে। এই নিয়ে দেখো কম বেশি যারা আছো সবারই কম বেশি হয়তো হতে পারে। অনেকের নাও হতে পারে। দ্যাটস পার্সোনাল ব্যাপার। বাট কেন হয়? তার কারণ একটা ২১ বছরের ছেলে আর একটা ২১ বছরের মেয়ের মধ্যে ডেভেলপমেন্টের আকাশ পাতাল পার্থক্য। একটা ২১ বছরের মেয়ে সবসময় মানে তার যে চিন্তা ভাবনা যে ছেলে হবে, সে সবসময় ২৭-২৮ বছরের একজন ম্যাচিওর ছেলের দিকে দেখবে। কিন্তু ২১-২২ বছরের একটা ছেলে কখনোই ম্যাচিওর হবে না। বলবে তাহলে কি স্যার হয় না? অবশ্যই হয়। সেক্ষেত্রে দুজনকে সেরকম হতে হয়। সেম এজে কি হয় না? অবশ্যই হয়। তাহলে দুজনের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং টা থাকতে হবে। ম্যাচুরিটি, ছেলেটায় যেটা কম মেয়েটা সেটায় এগিয়ে যাবে। মেয়েটা যেটায় কম ছেলেটা সেটাই এগোবে। তখন সেই আন্ডারস্ট্যান্ডিং টা হয়। দ্যাটস দ্য ডিফারেন্স। ঠিক আছে? কিন্তু এটা মানে একদম বাস্তব কথা যে ছেলেদের থেকে কিন্তু মেয়েদের বিকাশ আগে হয়ে থাকে। ঠিক আছে? সামগ্রিক
বিকাশের দিকে অগ্রসরতা, সামগ্রিক বিষয়ে বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে অগ্রসিত হয়। মানে প্রথমে মনে হয় কোন একটা জিনিস বলা হলো, সামগ্রিক ভাবে আমরা ভাববো যে হ্যাঁ এই জিনিসটার বিকাশ হচ্ছে, তারপর আমরা আস্তে আস্তে স্পেশালাইজেশনের দিকে, ওই দেখো ছোটবেলায় যখন তোমরা পড়তে ফিজিক্স পড়লে, ঠিক আছে, হয়তো প্রথম ছোটবেলায় কি পড়তে, পদার্থ বিজ্ঞান পড়তে, কিন্তু যখন 11-12 গেলে তখন পড়লে ফিজিক্স, এরপর যখন কলেজে গেলে তখন হয়ে গেল ফিজিক্সের মধ্যে স্পেশাল সাবজেক্ট, তুমি পড়বে মেকানিক্স, তুমি পড়বে থার্মোডাইনামিক্স, তুমি পড়বে হচ্ছে ইলেকট্রিসিটি, যে আবার ইলেকট্রিসিটি পড়ছে তার মধ্যে সে স্পেশালাইজ ঢুকে গেল কন্ডাক্টরে, সে কন্ডাক্টর নিয়ে শুধু বা পরিবহন নিয়ে শুধু করছে। তার মানে যত তুমি যাবে পড়াশোনা হবে সামগ্রিক থেকে তুমি তোমার বিশেষের দিকে অগ্রসর হবে। প্রথমেই ডাক্তার হবে, পুরো ডাক্তার হবে, তারপরে তুমি হার্টের ডাক্তার হবে, তারপরে তুমি হার্টের শুধু একটা চেম্বারের ডাক্তার হবে, সব আস্তে আস্তে ভেতরে যাবে, ঠিক আছে, সেই ব্যাপার। সামগ্রিক থেকে মানে তোমার হচ্ছে বিশেষের দিকে অগ্রসর হবে। বিকাশ হচ্ছে পরিণমনের ফল, এটা আমরা অবশ্যই পড়বো। বিকাশ সামগ্রিক থেকে তোমার হচ্ছে, হ্যাঁ স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না বাকিদের? শোনা যাচ্ছে স্যার, শোনা কেটে কেটে যাচ্ছে তো? আসছিল। হ্যাঁ, কেটে কেটে মাঝে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে, এবার শোনা হ্যাঁ স্যার যাচ্ছে? একটু প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে ঠিকঠাক? না এখনো ব্রেক করছে? হ্যাঁ এবার স্যার শোনা ঠিক আছে। যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বিকাশ হচ্ছে পরিণমনের ফল। বিকাশ কি হয়, দৈহিক প্রভাবের উপর, বিকাশের উপরে কিন্তু দৈহিক প্রভাব লক্ষ্য করা যায়। মানে তোমার যত শৈশব থেকে বয়স সন্ধি কাল পর্যন্ত ব্যক্তির দৈহিক পরিবর্তন তার কিন্তু জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ছোটবেলায় তোমার যেরকম দৈহিক গঠন ছিল, তুমি যখন বড় হয়েছো তোমার দৈহিক গঠন অটোমেটিক্যালি পরিবর্তন হবে এবং সেটা অবশ্যই জিনের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে, ঠিক আছে। নিম্নমুখী প্রক্রিয়া, বিকাশ সবসময় উপর থেকে নিচের দিকে হয়। প্রথমে বিকাশ মস্তিষ্ক, ঘাড়, হাত, পায়ের হয়, এইভাবে নিচের দিকে যায়। বিকাশমূলক বিজ্ঞানে এটাকে সেলোফোবিক্যাল বলা হয়ে থাকে, ঠিক আছে, সিপিলো লোকাডুয়াল বলা হয়ে থাকে, সিফালো লোকিডুয়াল বলা হয়ে থাকে, ঠিক আছে, দরকার নেই, না পড়লেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই, এটা পড়ার জায়গা, আর এরপরে আমি এই জিনিসটা বুঝিয়ে দিয়ে তারপরে এই যে স্তর থেকে ভাগ আছে শেষের দিকে দেখবে আচ্ছা পরিণমনটা একটু রয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার বিকাশের যে বিভিন্ন স্তর এটা থাকবে, ঠিক আছে, এটা আমি আর কিছু পড়াবো না, এটা শুধু নিজেরা রিডিং করলেই বুঝে যাবে। আমি পুরো পিডিএফ দিয়ে দেবো যে 5 থেকে 6 বছর পর্যন্ত শৈশবকাল হয়, তার ভাগ, সেই সময় কি হয়, শুধু রিডিং পড়লে পেয়ে যাবে একদম নিচের দিকে। এটার বোঝানোর মতো কিছু না, এটা আমি পিডিএফ এ দিয়ে দেবো, ঠিক আছে। আমি একটু একটু আগে বুঝিয়ে দিচ্ছি বিকাশের বৈশিষ্ট্য অনুসারে বিকাশের কিছু যেমন আর্নল্ড জোন্স তিনি বলেছেন যে বিকাশ 4 ধরনের হয়। একটা হচ্ছে শৈশবকাল, ঠিক আছে, যেমন জন্ম থেকে 5 বছর, তারপরে হচ্ছে বাল্যকাল 5 থেকে 12 বছর, তারপরে কৈশোরকাল অ্যাডোলেসেন্ট 12 থেকে 18 বছর, প্রাপ্তবয়স্ক 18 বছরের ঊর্ধ্বে। এভাবে আর্নল্ড জোন্স ভাগ করেছেন, কিন্তু পিকুনাস 10টি স্তরে ভাগ করেছে। এরকম পরীক্ষা আছে যে আর্নল্ড জোন্স কটি স্তরে ভাগ করেছে, বা বয়সের সেই স্তর কোটা, কত বছর থেকে কত বছরের স্তর, এই ধরনের এমসিকিউ কিন্তু আছে, যারা বিএ ডিএলএড পরীক্ষা দিয়েছে এরকম কিন্তু কোশ্চেন ছিল। পিকুনাস এরকম 10টা স্তর বলেছে, প্রাক জন্ম স্তর, গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত, সদ্যজাত, এটাকে নিওনেটাল স্তর বলা হয়, জন্ম থেকে প্রথম 4 সপ্তাহ, প্রারম্ভিক শৈশব, আর্লি ইনফ্যান্সি বলা হচ্ছে, তারপরে প্রান্তীয় শৈশব, প্রারম্ভিক বাল্য, মধ্য বাল্য, প্রান্তীয় বাল্য, বয়ঃসন্ধিকাল, প্রাপ্তবয়স্ককাল, বার্ধক্যকাল, এইভাবে ভাগ করেছে, জাস্ট এগুলো ভাগ। আর রুশো শিক্ষার স্তর অনুযায়ী ভাগ, সেখানে কিন্তু রুশোর ভাগ, এটা খুবই ইম্পর্টেন্ট। 4টে স্তর, শৈশবের শিক্ষা, এডুকেশন অফ ইনফ্যান্সি 1 থেকে 5 বছর পর্যন্ত, বলা হয় বাড়িতেই পড়ানোর জন্য। তারপরে বাল্যকালের শিক্ষা, এডুকেশন অফ চাইল্ডহুড 5 থেকে 12 বছর পর্যন্ত, মানে ক্লাস 1 থেকে তোমার হচ্ছে এ পর্যন্ত, তোমার 1 থেকে ধরে কত 5 পর্যন্ত, 7 বছর, মানে 7 ক্লাস 7 8 পর্যন্ত, ঠিক আছে। তারপরে 12 থেকে 15 পর্যন্ত, মানে 8 থেকে মানে 10 পর্যন্ত। তারপরে এডুকেশন অফ অ্যাডাল্টহুড 15 থেকে 20 পর্যন্ত। তারপরে যা পড়াবে পড়াবে, কোনো চাপ নেই, ঠিক আছে। আর শিক্ষার স্তর অনুযায়ী কিন্তু আমরা অন্য দৃষ্টিকোণ থেকে ভাগ করি, মানে যেটা আমরা অ্যাকচুয়ালি পড়াশোনায় ব্যবহার করি। প্রি প্রাইমারি 3 থেকে 5, প্রত্যেকেই বুঝতে পারছো। প্রাইমারি 6 থেকে 11, 11 থেকে 14, এভাবে ভাগ করি। লোয়ার প্রাইমারি মানে 1 থেকে 4, তারপরে তোমার 5 থেকে তোমার 8। মাধ্যমিক স্তর 16 থেকে 8, 14 থেকে 16, 16 থেকে 18 মানে 9 10 11 12,
আর হায়ার এডুকেশন 18 থেকে 21, মানে কলেজ লাইফের কথা বলা হচ্ছে। এটা আমরা শিক্ষার স্তর নয়, নিজেদের একটা এজ অনুযায়ী ভাবলেই দেখো যখন এমসিকিউ পড়বে এগুলো পেয়ে যাবে কত থেকে কত বয়স স্তর। ঠিক আছে, এবার লাস্ট অফ অল যেটা হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশন। কি বলেছে যে পরিবর্তনের জন্য ব্যক্তির কোনো অভিজ্ঞতা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না, তাকে বলে পরিণমন। এটা একটা স্বাধীন এবং সার্বজনীন প্রক্রিয়া। মানে এই যে ম্যাচিওরিটি হবে, তোমার মধ্যে যে ম্যাচিওরিটি হবে সেটা কিন্তু তোমাকে কেউ বলে দেবে না যে তোমাকে, দেখো আমাদের ইনস্টিটিউটে তোমাদের মানে ম্যাচিউরেশন শেখানো হবে, এটা কোনোদিন সম্ভব নয়। ঠিক আছে, কেউ যদি বলা হয় আমি তোমাকে ম্যাচিউরিটি শেখাবো, তাহলে কোনোদিন সম্ভব নয়, সে তোমাকে মিথ্যে কথা বলছে। ম্যাচিউরিটি কেউ তোমাকে শেখাতে পারবে না। ম্যাচিউরিটির জন্য তোমার অভিজ্ঞতার প্রয়োজন হয় না। ঠিক আছে, তুমি যখন বয়স হবে, বয়সের সাথে সাথে তোমার মধ্যে ম্যাচিউরিটি আসবে। এবার তুমি যদি চোখ কান বন্ধ রাখো তাহলে আসবে না। ঠিক আছে, পরিণমন হলো আচরণের ফল যার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নয়। পরিণমন শর্তাধীন হয়, পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। পরিণমন উদ্দীপক পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রণাধীন নয়। পরিণমনের ফলে বাহ্যিক আচরণের জৈবিক কেন্দ্রগুলির পরিবর্তন হয়। জাস্ট পড়ে নেবে, কিছু নয়। পরিণমনের বৈশিষ্ট্যগুলো সার্বজনীন প্রক্রিয়া। পরিণমন মানুষ ছাড়াও সকল প্রাণীদের লক্ষ্য করা যায়। এরকম যে শুধু মানুষের পরিণমন হয় সেরকম নয়, সবারই দেখা যায়। চাহিদা নিরপেক্ষ, মানে স্বাভাবিক প্রক্রিয়া। অসুস্থতা পরিণমনে বাধা সৃষ্টি কিন্তু করে। ঠিক আছে, মাথায় রাখবে। কারণ সক্রিয়তা পরিণমনকে ত্বরান্বিত করে। কেউ কারোর মধ্যে যদি নিজের মনে হয় যে আমার ম্যাচিওর হতে হবে, সে কিন্তু হবে। জীবনব্যাপী নয়, কিন্তু পরিণমন মানুষের একটি পর্যায় থেকে নির্দিষ্ট বয়সে শেষ হয়, এটা কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া নয়। বিকাশ নির্ভর নয়, পরিণমন বিকাশের একটা প্রক্রিয়া। পরিণমনের ফলে হৃৎপিণ্ড পাকস্থলীর কার্যক্ষমতা বৃদ্ধি পায়, হাত পায়ের পেশি বৃদ্ধি পায়, এক্সেট্রা। পরিণমনে অনুশীলন নিরপেক্ষ, পরিণমন অনুশীলন বা প্রশিক্ষণ ছাড়াই চলতে পারে। আর বংশগতি নিয়ন্ত্রক, বংশ পরম্পরায় অর্জিত বৈশিষ্ট্যের প্রভাবে পরিণমন কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। শিক্ষাগত গুরুত্ব, বর্তমানে শিক্ষার লক্ষ্য মানে ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশ, যে তুমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ পার্সন তোমার কতটা বিকাশ ঘটেছে, যার ফলে লক্ষ্য হচ্ছে সার্বিক বিকাশ করা। এর জন্য নির্দেশনার প্রয়োজন, মানে যে টিচার তোমার নির্দেশনা তোমাকে করবে, নির্দেশ দেবে। আর শিশুর স্বাভাবিক বৃদ্ধির স্বরূপ জানা থাকলে তাকে বাঞ্ছিত পথে পরিচালনা করা সম্ভব। ঠিক আছে, জাস্ট ছোট্ট করে রিডিং পড়বে, এগুলো পেয়ে যাবে। ওকে, আর এরপরে যে বিকাশের স্তর, এগুলো প্রথমে দেখো শৈশবকাল, তারপরে তার ভাগ রয়েছে, তারপরে হচ্ছে কৈশোরকাল রয়েছে, বাল্যকাল রয়েছে। ঠিক আছে, পুরো বড়ভাবে করা রয়েছে। তারপর এগুলো জাস্ট পড়বে, কোন বয়সে মস্তিষ্কের বিকাশ হয়, কোন বয়সে আনুগত্য হয়, তারপরে অ্যাডোলেশন পিরিয়ডে কি হয়, কোন সময়ে যৌন গ্রন্থি বাড়ে বা হচ্ছে মেয়েদের বা ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয়, মানসিক বিকাশ কি হয়, পুরো জিনিসগুলো বলা আছে। 1 সপ্তাহ তোমাদের টাইম থাকবে, 1 সপ্তাহের মধ্যে এগুলো রিডিং পড়বে, বুঝতে পেরে যাবে। এবার পড়ার সময় দেখলে কোনো কিছু স্যার অসুবিধে হয়েছে, হতেই পারে পড়তে গিয়ে স্যার এই জিনিসটা বুঝতে পারলাম না, এর ব্যাপারটা কি বুঝতে পারলে না, পরের দিন আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে। তারপর তোমাদের জন্য এমসিকিউ হবে। ঠিক আছে, এটা এই পিডিএফ এই আছে, কিন্তু এমসিকিউ থেকে তোমাদের পিডিএফটা আমি দেবো না। ঠিক আছে, তোমাদের এই এতটা পর্যন্ত পিডিএফ আমি তোমাদের দেবো। আগের দিনের যেটা সেটা তোমরা পড়লে, আজকে যেটা সেটা তোমরা পড়বে। পরের দিন যদি কোনো ডাউট থাকে, প্রথমে আগে ডাউট সলভ করে নেবে, তারপরে আমরা এমসিকিউ শুরু করবো। ওকে, প্রত্যেকে ক্লিয়ার? পড়াশোনা হবে তাহলে পরের দিন, আশা করি উত্তর সবাই দিতে পারবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অলরেডি স্যার একটা রিকোয়েস্ট ছিল, হ্যাঁ নিশ্চয়ই, বলো বলো বলো। বলছি স্যার নেক্সট মাস থেকে এক্সাম নেওয়া স্টার্ট করে দিন না। অবশ্যই অবশ্যই, আরে বাবা একটা করে ক্লাস হয়েছে, ঠিক আছে, একটা করে ক্লাস হয়েছে, একটা চ্যাপ্টার এখনো কমপ্লিট হয়নি। এক্সাম কি করে হবে বলো তো? আগে আমি এমসিকিউ এটা করিয়ে দিই, দুটো চ্যাপ্টার হোক, তাহলে তো এমসিকিউ মানে একটা এক্সাম নিতে পারবো। ঠিক আছে, সামনের মাস থেকে আর একটা ক্লাস হবে, পরের ক্লাসে আমি এমসিকিউ আলোচনা করব, তারপরে তোমাদের মানে মক টেস্ট যেরকম হয় সেরকম মক টেস্ট নেব। ঠিক আছে, পরের উইকে একটা ক্লাস ঠিক হবে, আছে। এমসি টপিক হবে, এমসিকিউ হবে, তারপরে তোমাদের মক টেস্ট হবে। ওকে, স্যার আগের দিনের পিডিএফটা একটু গ্রুপে দিয়ে দেবেন। পাঠিয়ে দিয়েছিলাম তো, কারো যদি স্যারের গ্রুপে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ফরওয়ার্ড করে দেবেন। দেওয়া আছে স্যার। আমি নতুন তো ওই জন্য আমার কাছে নতুন নেই। হয়তো ঠিক নেই, আছে। কেউ আমি ফরওয়ার্ড করে দেব। রিসেন্ড করে দেবে, পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে স্যার।